কিরে, ঘুম থেকে উঠোস না? ওই দেখ, মুফাজ্জল সাহেবের মেয়ে আসছে বাড়িতে শুনেছি। তারপরে অনেক বড় ব্যবসা, যা গিয়ে দেখ পুরো চাকরি জুটাতে পারস কিনা। আর কত ঘুমাবি বিয়ারার মতো? নামাজ তো পারসই না। আর কয়দিন আর এভাবে শুয়ে শুয়ে খাবি? না ঘুমিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া তো করতে পারিস। দিন যাচ্ছে আর অলস হচ্ছিস। জীবন বলতে যে কিছু একটা আছে, তোর সেটা খেয়াল আছে? তোর আছে শুধু ঘুম আর মোবাইল টিপা। এভাবে শুয়ে থাকলে কি ঘরে ভাত আসবে? আর কয়দিন তুই আমাকে জ্বালাবি? আর কবে তুই আমাকে শান্তি দিবি? আজ যদি তোর আব্বা বেঁচে থাকতো তাহলে হয়তো আমাকে এই দিন দেখতে হতো না। উঠবি নাকি ঝাড়ু দিয়ে দিব বাড়ি? সব জ্বালা হচ্ছে আমার। প্রতিদিনকার মতোই মার এই একটাই ডায়লগ শুনতে শুনতে কান ছালাপালা হয়ে গেছে। কিন্তু মোফাজ্জল সাহেবের মেয়ের কথা শুনে লাফ দিয়ে ঘুম থেকে উঠলাম। বললাম, কোন মোফাজ্জল সাহেবের মেয়ে? ওই যে এলাকার শেষ মাথার মুফাজ্জল সাহেবের মেয়ে। তার মেয়ে আবার কে? সুমায়া আক্তার, সবাই মনি করেই ডাকে। তুই তো ছোটবেলায় তার সাথে কত খেলাধুলা করেছিস, ভুলে গেছিস? শুনেছি সে এখন বড় কোম্পানির মালিক। যা গিয়ে দেখ তার কোম্পানিতে কোনো চাকরি জুটাতে পারস কিনা। কোন মনির কথা বলো? আমি নাই। আর কালকে ইন্টারভিউ দিলাম না, ওই জবটা হওয়ার সম্ভাবনা খুব বেশি। তুই এই জীবনে চাকরি পাবি না, আমি সেটা ভালো করেই জানি। গত 6 মাস ধরে তুই ইন্টারভিউ দিয়ে এসে আমাকে তুই এই একটা কথাই বলতাছস। যা ফ্রেশ হয়ে খেতে আয়। আর এই চাকরিটা হবে, আমি শিওর। হয়েছে জানি, এখন খেতে আয়। এই বলে মা চলে গেল। মা কোনো মনির কথা বলছে, আমি সেটা ভালো করেই জানি। ছোটবেলায় একবার আমি তার কোমরে খুশি মেরেছিলাম, কারণ সে আমাকে প্রচুর অপমান করেছিল। সে বলেছিল আমি নাকি বলদ, কিছু বুঝি না। আমি বলে পাগলের মতো থাকি, সবসময় অপরিষ্কার থাকি। আমি বলে ছেঁচড়া, লোভী, এসব বলে আমাকে অপমান করছিল। তখন আমার প্রচণ্ড রাগ উঠেছিল, তাই আমি তার কোমরে খুশি দিয়েছিলাম আর তার গালে চড় দিয়ে তার চশমা ভেঙে ফেলেছিলাম। এরপর থেকে তার সাথে আমার দেখা হয়নি, কারণ এর কিছুদিন পর সে ঢাকায় চলে গিয়েছিল। অনেকের মুখ থেকে শুনেছিলাম সে যদি আমাকে পেত তাহলে আমার খবর খারাপ করে ছাড়ত। কিন্তু একটা মনি আপু অপমান করার পরে একটা বিষয় আমার পরিবর্তন হয়েছে, সেটা আমি অপরিষ্কার থেকে পরিচ্ছন্ন হয়েছি। আমি পরিষ্কার থাকতে ভালোবাসি। এখন মা বলে কি না তার কাছে গিয়ে চাকরি চাইতে, জীবনেও না। যাই হোক, আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। আমার ঘরে বসে মোবাইল টিপতেছি। একটু পর মা এলো, বলল, কি রে, রেডি হ, মনির কাছে যাবি না? না। কেন? মনে আছে ছোটবেলায় একবার তাকে আমি কোমরে খুশি মেরেছিলাম। এখন যদি তিনি আমার ওপর বদলা নেয়? আরে ওইসব তো ছোটবেলায় হয়েছে, এইসব কি আর এখন মনে আছে? যদি মনে থাকে? দেখ, অজুহাত দিস না। আর কত তুই আমাকে এভাবে জ্বালাবি? প্লিজ কিছু একটা কর। কিছু টাকা হাতে নিয়ে একটা বিয়ে করে আমাকে মুক্তি দে। ওকে মা, আমি যাব, কিন্তু তুমি আমার সাথে যাইবা। আচ্ছা, এখন তাড়াতাড়ি রেডি হ। আর হ্যাঁ, ভালো নতুন পোশাক পরিস কিন্তু। আচ্ছা মা। এই বলে মা চলে গেল। আমি গোসল করে নতুন একটা ড্রেস পরলাম, সাথে আমার সিবিটা নিলাম। হেঁটেই মনি আপুদের বাসায় যাওয়া যায়। আমি আর মামনি আপুদের বাসায় গেলাম। গেটে দেখি দারোয়ান চাচা, অর্থাৎ আলামিন কাকা, ওনার সাথে খুব মজা করি। আমাকে দেখে আলামিন কাকা বলল, কি বাদিজা, কি মনে করে এইদিকে? শুনলাম মুফাজ্জল সাহেবের মেয়ে আসছে বাড়িতে, তার সাথে একটু দেখা করব। আফা, উনি তো খুব ব্যস্ত মানুষ, জানি না দেখা করতে দিবে কিনা। আপনি তো জানেনই আমার ছেলেটা অনেকদিন ধরে চাকরি খুঁজতেছে, তাই দেখি তার কোম্পানিতে কোনো চাকরি ব্যবস্থা করতে পারি কিনা। ভালো, কিন্তু ম্যাডামের সাথে দেখা করাটাই মুশকিল। কাকা একটু দেখেন না, দেখেন দেখা করাতে পারেন কি না। আপনারা দাঁড়ান, আমি ভিতরে গিয়ে দেখি কি পরিচয় দিব। বলবেন বেল্লাল সাহেবের ছেলে আসছে দেখা করতে। ওকে। এই বলে কাকা ভেতরে চলে গেল।
কিছুক্ষণ পর এসে বলল, যান, ম্যাডাম দেখা করতে রাজি হয়েছে। আমি আর মা ভেতরে আসলাম। বাড়ির কাজের মেয়ে আমাদের বারান্দায় বসতে দিল। আমি আর মা বসলাম। আসলে এই বাড়িতে আগে আমার খুব চলাচল ছিল। মনিয়াপু কিছুদিন পর পর আমাদের নিয়ে পার্টির আয়োজন করতেন। আমরা খুব আনন্দ করতাম। এই বাড়িতে এখন মনিয়াপুর আব্বু আর আম্মু থাকে। আগে তারা ঢাকায় থাকতো। এই 1 বছর থেকে তারা এই বাড়িতে থাকে। মনিয়াপুর মা বাবার নাম মনে নেই। শুনেছি তারা খুব বড় লোক। সেটা এই বাড়ি দেখেই বোঝা যায়। বিশাল জায়গা জুড়ে এই বাড়ি। আগে মাঝে মাঝে এসে এ বাড়ি থেকে আম চুরি করে নিয়ে যেতাম। সেসব এখন অতীত। কিছুক্ষণ পর মনিয়াপু আসলো, হাতে কফি নিয়ে। মনি আপুর দিকে তাকিয়ে দেখি আমি অবাক। আগের থেকে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আগে চোখে মুখে যেন লাবণ্যতা ছিল, তার 16 কণাও নেই। কেমন অচেনা হয়ে গেছে, কেমন যেন অন্যরকম। আগের মনিয়াপু আর এখন মনিয়াপুর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। চেহারা দেখলেই বোঝা যায় তার নিজের সৌন্দর্য ধরে রাখার জন্য অনেক চেষ্টা করে। আমার সন্দেহ হচ্ছে এটা কি আগের মনিয়াপু? না, আগের মনিয়াপুই। আসলে আমি সালাম দিলাম। মনিয়াপু সালামের জবাব দিল, বলল, কেমন আছেন আপনারা? জি আপু, ভালো। আপু বলাতে আমার দিকে তাকালো। মনে হয় কিছু খেয়াল করার চেষ্টা করছে। তখন মা বলল, ভালো। তুমি কেমন আছো মা? জি ভালো। আমাকে কি মনে করে স্মরণ করলেন? আসলে তোমাকে যে কি করে বলি, এটা হচ্ছে আমার ছেলে রাফিদ। আমার ছেলেটা গত 6 মাস ধরে চাকরির জন্য ছুটছে, কিন্তু তার কোনো চাকরি হচ্ছে না। এখন তার কি চাকরি পাওয়ার যোগ্যতা নেই নাকি কপালে নেই সেটা বলতে পারি না। শুনেছি তোমার বলে বিশাল কোম্পানি আছে, সেখানে যদি তাকে কোনো চাকরির ব্যবস্থা করে দিতে তাহলে অনেক বড় উপকার হতো। ও আচ্ছা, আপনি কোনো টেনশন কইরেন না। আপনি বাড়ি যান, আমি তার সাথে কথা বলে দেখি কিছু করতে পারি কিনা। এই বলে মনিয়াপু উঠে চলে গেল। মা বলল, যা বলে মন দিয়ে শুনিস, আর কোনো প্রশ্ন করলে কোনো দ্বিধা ছাড়াই প্রশ্নের উত্তর দিবি। ওকে। মা চলে গেল। কিছুক্ষণ পর মনিয়াপু আসলো, বলল, তোমার নাম জানি কি বলছো? আমি রাফিদ। কোন রাফিদ? চিনি না, তোমার বায়ো দাও। আমি আমার বায়োটা এগিয়ে দিলাম। বায়োর উপরে চোখ বুলিয়ে বলল, এটা কোনো সার্টিফিকেট হলো? এর চেয়ে কত ভালো ভালো রেজাল্টদেরকে আমার কোম্পানির বেয়ারার কাজে হয় না। আমার কোম্পানিতে কাজ করে তারা যারা বিদেশ থেকে পড়াশোনা করে আসছে। আপু সরি ম্যাডাম, আমি মোটামুটি সকল কাজ পারি। এই ধরেন কম্পিউটার, ইলেকট্রনিক্স, কারেন্টের যত কাজ আছে সব পারি। ভালো, তুমি যেহেতু এত কাজ পারো তাহলে আমার কোম্পানিতে কেন চাকরি খুঁজছো? ম্যাডাম, আমার মার স্বপ্ন আমি কোনো কোম্পানিতে চাকরি করব। এই রেজাল্ট দিয়ে আমার কোম্পানিতে কোনো চাকরি হবে না। তুমি এখন আসতে পারো। এই বলে মনিয়াপু চলে যেতে উঠল। আমি কোনো উপায় না পেয়ে ভাবলাম আমার কথাটা একটু মনে করাই। ম্যাডাম, আপনার খেয়াল আছে ছোটবেলায় একবার আপনাকে এক ছেলে আপনার কোমরে খুশি দিয়েছিল আর চর দিয়ে আপনার চশমা ভেঙে ফেলেছিল? কি? আমাকে কোমরে ঘুষি দেবে, চড় দিয়ে আমার চশমা ভেঙে ফেলবে? এমন সাহস কার আছে? তুমি জানো আমি কে? বড় বড় মন্ত্রীরা আমার কাছে হাত পেতে থাকে টাকার জন্য, আর আমাকে কিনা চড় দেবে? যত সব ফালতু কথা। তুমি এখন আসতে পারো। ওকে ম্যাডাম, কিন্তু ম্যাডাম ধরেন আমার কোনো যোগ্যতাই নেই আপনার কোম্পানিতে চাকরি করার, এরপরেও কি কোনো চাকরি পাওয়ার অধিকার আছে আপনার প্রতিবেশী হিসেবে? প্রতিবেশী তো দূরের কথা, ঘুষ দিয়ে তো চাকরি পায় না। তোমার কপাল ভালো, তোমার সাথে দেখা করেছি। মাসের পর মাস সিরিয়াল দিয়েও আমার সাথে কথা বলার সুযোগ পায় না। এত অহংকার! করলাম না আপনার কোম্পানিতে চাকরি, অনেকটা হতাশ কণ্ঠে বললাম। ধন্যবাদ ম্যাডাম আমাকে সময় দেওয়ার জন্য। তাহলে আমি চাই। আমি উঠলাম চলে আসার জন্য। মনিয়াপু বলল,
আচ্ছা শোনো, জি বলেন। তুমি বসো, আমি আসতেছি। এই বলে উঠে চলে গেল। কাকে ফোন দিল, কিছুক্ষণ পরে সে বলল, আচ্ছা তুমি কি কম্পিউটার বুঝো? জি ম্যাডাম। আমাকে দেখাতে পারবে? কি দেখতে চাচ্ছেন? লকটা খোলো, টাইম 1 মিনিট। একটা ওটিজি দেন। মনিয়াপু একটা ওটিজি দিল। ওটিজি আমার মোবাইলের সাথে ল্যাপটপ যুক্ত করলাম। তারপর 30 সেকেন্ডের ভিতরে লক খুলে ফেললাম। তারপর ম্যাডাম তার ল্যাপটপের মাঝখান থেকে ভেঙে ফেলল। বলল, স্ক্রিনটা চালু করো, টাইম 5 মিনিট। আমি মেইন তারগুলো একসাথে করে 3 মিনিটের ভিতরে স্ক্রিন অন করে দেখালাম। গুড। আসলে কোম্পানিতে একজন কম্পিউটার মেকার খুব প্রয়োজন। তোমার কাজ আমার পছন্দ হয়েছে, তাই তোমাকে কোম্পানিতে চাকরিটা দেওয়া যায়।